পিশাচ কথা। পিশাচ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু। এই চ্যানেলে গল্পের ছলে হাড়হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয়। তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন। সেই সাথে আপনার কাছেও যদি কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। এএসএম শুভজিৎ সান্যাল বীরভূম জেলার বাতাসপুর রেল স্টেশনে বদলি হয়ে এসেছে। ধুধু মাঠের মধ্যে রেল কোয়ার্টার, বিদ্যুৎ আছে, ভোল্টেজ কম থাকায় রাতে প্রদীপের মতো টিমটিম করে আলো জ্বলে। দূরে অজগ্রাম 4 দিন হলো বাতাসপুর স্টেশনে কাজে যোগ দিয়েছে। খালাসি পাশোয়ান ওর কোয়ার্টারে আসবাব ঢুকানোর সময় বলেছিল, ছোটবাবু, এই কোয়ার্টারে দোষ আছে, আওরাত রুহু ঘুরে বেড়ায়। কথার মানে শুভজিৎ বুঝতে পারেনি। কয়েকদিন থাকার পর বেলুড়ের শ্বশুরবাড়ি থেকে নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসবে। কোয়ার্টারে 2টি ঘর ও বারান্দা, উঠোন সংলগ্ন রান্নাঘর, বাথরুম, পায়খানা আছে। ও 3 দিন লাস্ট নাইট অর্থাৎ রাত 12টা থেকে ডিউটি করেছে। আজ দিনে ডিউটি করে শুভজিৎ প্রথম রাতে ভেতরের ঘরে পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছিল। ও লাইট নিভিয়ে অন্ধকার করে শোয়। বন্ধ দরজার বাইরে রান্নাঘরে শব্দ হচ্ছে, হয়তো বিড়াল এসেছে, কিন্তু একটানা হাতা খুন্তি নাড়ার আওয়াজে রাত 12টায় ওর ঘুম ভাঙল। মনে হচ্ছে কেউ যেন রান্নাঘরে বসে কাজ করছে। বাথরুমে জল ফেলার শব্দ শুনে সে ভয়ে আড়ষ্ট হলো। বসো, এখনই খাবার আনছি। অস্পষ্ট মহিলার কণ্ঠ কানে যেতেই শুভজিৎ উঠে কম্পমান হাতে দেওয়ালের সুইচ টিপে আলো জ্বালল। ও ভূতে বিশ্বাস করে না, কিন্তু একা ঘরে কৃষ্ণপক্ষের রাতে এরকম শিহরণ জাগানো অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ও দরজার ছিটকানি খুলে বাইরের রান্নাঘর বাথরুমে ঢুকে কোনো মহিলাকে দেখতে পেল না। রান্নাঘরে ওভেন ও গ্যাসের সিলিন্ডার এনেছে। এখন দুপুরে ও রাতের রান্না খাওয়ার ব্যবস্থা করেছে পাশের কোয়ার্টারের অবিবাহিত এএসএম হালদারের রান্নাঘরে। পোর্টার রাধেশ্যাম পাশোয়ান রান্না করে দেয়। স্ত্রীকে আনলে রান্নাঘর ব্যবহার করবে। ঘরের কয়েকটা বাসন জায়গা মতোই আছে, তবে বাসনের শব্দ কে করল? উঠোনের পাঁচিলের বাইরে নিম গাছের ডালে একটা হুতম প্যাঁচা বসে অন্ধকারে উজ্জ্বল ডাগর চোখে চেয়ে আছে। দরজা বন্ধ করে শুভজিৎ বিছানায় শোয়। বাইরে রান্নাঘরে আবার হাঁড়ি, গ্লাস, বাটি রাখার শব্দ শুরু হলো। ও ভাবে অশিরিরি কেউ থাকলে সে তো রান্নাঘরে, ঘরে না এলেই হলো। ওর কানে এলো ধপাস শব্দে উঠোনে হঠাৎ কেউ পড়ে গেল। মাগো মা বলে নারীকণ্ঠের আর্তনাদ শুনে ও ভয় কাটাতে দোকানে বালিশ চেপে ধরল। কান বন্ধ রেখে ভয় দুশ্চিন্তার প্রহর কাটল। শেষ রাতে আওয়াজ বন্ধ হলে ঘুমোলো। সকালে শুভজিৎ পাশের কোয়ার্টারের অবিবাহিত জুনিয়র এএসএম হালদার বাবুকে বলল, হালদার, আমার কোয়ার্টারের রান্নাঘর উঠোন থেকে রাতে নানা রকম শব্দ হচ্ছে। মহিলা কণ্ঠের আর্তনাদ শুনলাম। ঘরটাতে ভূত পেতনি আছে নাকি? উদ্বিগ্ন হয়ে হালদার বলল, তোমাকে একটা কথা বলা হয়নি। 3 বছর আগে ওই কোয়ার্টারে বোসদা বউ নিয়ে উঠেছিলেন। বোসদার স্ত্রী যখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তখন বাথরুমে রান্না করার সময় পা পিছলে পড়ে যান। বোসদা স্ত্রীকে সিউড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মর্মান্তিক ঘটনায় স্ত্রী এবং গর্ভের সন্তান দুজনেই মারা গেছে। বোসদা ভালোবেসে বৌদিকে বিয়ে করেছিলেন। ওরা ছিল মেড ফর ইচ আদার। 1 বছর শোকে দুঃখে স্ত্রীর স্মৃতি নিয়ে কোয়ার্টারে ছিল। পরে বোসদা বদলি হয়ে চলে গেছে। তারপর থেকে রাতে ওই কোয়ার্টারে আর কেউ থাকতে পারে না। শুনেছি প্রণব বোস এখন ভেদিয়ায় পোস্টিং নিয়ে আছে। কয়েকদিন আগে হাওড়া ডিএস অফিসে বোসদার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, বোসদা মনের দুঃখে বদলি নিয়ে ভেদিয়ায় চলে গেছে। তবে বছর ঘুরতেই আরও একটা বিয়ে করেছে।
শুনেছি ডিভোর্সি মহিলাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। এএসএম কোয়ার্টার, এখানে তো দুটো স্টেশন মাস্টার পরিবার নিয়ে আছে। তুমি কেবিনম্যানের কোয়ার্টারে না হয় থাকো। সাহস সঞ্চয় করে শুভজিৎ বলল, না, আমি এখানেই থাকব। স্ত্রী শহরের মেয়ে, মোনালিসাকে অশরীরীর কথা বলা যাবে না, তাহলে সে আসবেই না, মনে মনে ভাবল শুভজিৎ। পরের রাতেও বাসনের আওয়াজ এবং রান্নাঘর উঠোনময় পদশব্দ শুনতে পেল, তবে কোনো মহিলা কণ্ঠ শোনেনি। হয়তো ছায়া ঘরণী নিজেকে প্রকাশ করেনি। 2 দিন পরে শুভজিৎ স্ত্রী মোনালিসাকে বাতাসপুরে নিয়ে এসেছে। ও ইচ্ছা করে ফার্স্ট নাইট অর্থাৎ বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি নিয়েছে। রাতে সাথে থাকলে মোনালিসা ছায়া ঘরণীর শব্দ শুনে ভয় পাবে না। রাত 12টায় ঘরে এসে দেখে মোনালিসা কোয়ার্টারের বারান্দায় বসে আছে। কি গো, তুমি না ঘুমিয়েই বারান্দায় কেন? মোনালিসা আতঙ্কে শুভজিৎকে জড়িয়ে বলল, রান্নাঘরে কে যেন আছে, বন্ধ ঘরে রান্না করার শব্দ পাচ্ছি, আমার ভীষণ ভয় করছে। এই কোয়ার্টারে আমি তোমাকে ছাড়া একা রাতে থাকতে পারবো না। শুভজিৎ স্ত্রীকে সাহস দিয়ে বলল, ওসব তোমার বনের ভুল, ঘরে চলো, শোবে। মোনালিসা রাতের খাবার স্টেশনে পাঠিয়ে দিয়েছিল। আলো নিভিয়ে ওরা বিছানায় শুয়ে পড়ল। মোনালিসা স্বামীর বুকে মাথা রাখতেই বন্ধ দরজার বাইরে উঠোনে জল পড়ার সঙ্গে ধপাস শব্দ হলো। মাগো বলে মহিলার আর্তনাদ। মোনালিসা ভয়ে শিউরে উঠল। শুভজিৎ উঠে টর্চ হাতে ওকে নিয়ে এসে উঠোনে রান্নাঘরে খুঁজেও কাউকে পেল না। ফিরে আসার সময় গ্যাসের ওভেনের সামনে লাল শাড়ি পরা এক মহিলাকে খুন্তি হাতে দেখে ওকে দাঁড়িয়ে আছে বলে মোনালিসা ভয়ে স্বামীর বুকে মুখ লুকোল। অথচ শুভজিৎ কিছুই দেখতে পেল না। স্ত্রীর ভয় দূর করতে টর্চের আলো রান্নাঘরে ফেলে দেখালো। এবার মোনালিসা কিছু না দেখতে পেলেও বলল, বিশ্বাস করো, একটু আগেই পরিষ্কার আমি দেখেছি একটা লাল শাড়ি পরা মহিলা ওখানে দাঁড়িয়েছিল। অন্ধকারে কোনো ছায়া দেখে ভয় পেয়েছ, আমি তো আছি, কোনো ভয় নেই। শুভজিৎ ভৌতিক ঘটনায় ভয় পেলেও স্ত্রীর মনে সাহস দিচ্ছে। ওরা এসে পালঙ্কের শয্যায় শুয়ে কান সজাগ রাখে। না, আর কোনো আওয়াজ হলো না। ওরা চিন্তামুক্ত হয়ে ঘুমোলো। রাধেশ্যাম পাসোয়ান বাজার করে দেয়। কাজের মহিলা মোনালিসাকে সাহায্য করে। মোনালিসা ওদের রান্নাঘরের ভুতুড়ে ঘটনার কথা বললে ওরা কি যেন বলতে গিয়েও চেপে যায়। দুপুরে স্টেশন মাস্টারের বাড়ি বেড়াতে গিয়েছিল। ওনার স্ত্রী মোনালিসাকে বলেছে, একজন এএসএম এর অন্তঃসত্ত্বা স্ত্রী ওই কোয়ার্টারের বাথরুমে স্নান করার সময় পিছলে পড়ে গিয়ে গর্ভপাত হয়ে গিয়ে মারা গেছে। ওর প্রেতাত্মা ওই ঘরে আছে। তোমরা শিগগিরই কোয়ার্টার পাল্টাও। কথা শুনে মোনালিসা স্বামীকে বলল, তুমি যদি কোয়ার্টার না পাল্টাও আমি কিন্তু বেলুড়ের বাড়িতে চলে যাব। বিকেল 4টায় ডিউটি যাওয়ার আগে শুভজিৎ বলল, তাহলে কেবিনম্যানের কোয়ার্টারে যেতে হয়। ঘরটাও ছোট, ঘরের উঠোনে টিউবওয়েল পাবে না। রাতে তো আমি থাকছি, ভয় কিসের তোমার? রাত 12টায় কোয়ার্টারে ফিরে দেখে স্ত্রী আলো জেলে সামনের বারান্দায় বসে আছে। রাতে ভয়ে ঘরে থাকতে পারছে না। ওরা রাতের খাবার খেয়ে শুতে গেল। শয্যায় শুভজিৎ স্ত্রীকে ধরে আদর করার সময় মোনালিসা আতঙ্কে চিৎকার করল, ওই দেখো, সেই বউটা তোমার পেছনে শুয়ে আমাকে দেখছে। শুভজিৎ শয্যা থেকে নেমে আলো জ্বালাতে গিয়ে দেখল লোডশেডিং হয়েছে। টর্চের আলোয় পালঙ্কটা দেখে বলল, কই, কেউ তো তোমায় দেখছে না, ভয় পেও না। মোনালিসা বলল, আমি বাথরুমে যাব, আমার সঙ্গে চলো। দরজা খুলে ওরা উঠোনে নামলো। মোনালিসা টর্চ হাতে বাথরুমে ঢুকলো। মুহূর্তে দেখল বাথরুমে লাল শাড়ি পরা এক তরুণী চিত হয়ে পড়ে আছে। শাড়ি মেঝে সব রক্তে ভেসে যাচ্ছে। বাবা গো, কি রক্ত! সেই বউটা মরে পড়ে আছে। বাথরুমের দরজা খুলে মোনালিসা অজ্ঞান হয়ে স্বামীর দেহে ঢলে পড়ল। শুভজিৎ কিছু দেখতে পেল না। স্ত্রীকে বিছানায় এনে শোয়ালো। শরৎকালের শেষ রাতে টিউবওয়েলের শীতল জল এনে মোনালিসার মুখে চোখে দিয়ে জ্ঞান ফেরালো। মোনালিসা এতটাই ভয় পেয়েছিল যে পরের দিন শুভজিৎকে বলল,
তুমি কোয়ার্টার না পাল্টালে একটাও রাত আমি আর থাকবো না এখানে। শুভজিতের কোনো কথা বা অনুরোধ না শুনে শিক্ষিতা মোনালিসা দুপুরে ট্রেন ধরে বেলুচ চলে গেল। শুভজিৎ ডিউটি করে রাত 12টার পর ঘরে জেগে বসে আছে। মোনালিসা মোবাইল ফোনে পৌঁছানোর সংবাদ দিয়ে সাফ জানিয়ে দিয়েছে ঘর পাল্টে তারপর আমায় নিয়ে যাবে। শুভজিৎ রাতে সেই অশরীরী মহিলার দেখা পেতে চায়। ও বলবে, আমরা তোমার কি ক্ষতি করেছি, কেন আমার বউকে ঘর ছাড়া করলে। মাঠে নিশুতি রাতে শিয়াল কুকুর ডাকছে। ও আলো নিভিয়ে টেবিলে মোমবাতি জেলে চেয়ারে বসে আছে। পেছনের দরজা খোলা ঘরে যেন অদৃশ্য মহিলা চলাফেরা করছে। কাঁচের চুরির শব্দ হচ্ছে। রাত 12:30টায় নিম গাছে কাকেরা ডাকছে। উঠোন পেরিয়ে ধোঁয়াশা মাখা লাল শাড়ি পরা এক তরুণী ধীর পায়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। শুভজিতের দেহের রক্ত যেন ঠান্ডা হয়ে আসছে। জেদের বসে বিদেহীর দেখা পেতে চাইছিল, কিন্তু এখন যেন ভয়ে কুঁকড়ে গেছে। গলার স্বর নেই। তরুণী চাপা গলায় বলল, ভয় নেই দাদা, আমার একটা উপকার করবে। তার বেদনার্থ কণ্ঠ শুনে শুভজিৎ একটু সাহস ভরে বলল, আমার বউকে ভয় দেখিয়ে ঘরে থাকতে দিলে না, আর আমি তোমার উপকার করব? কয়েকদিন পরেই তো তোমার স্ত্রীকে পাবে। আমি যে চিরকালের জন্য জীবনসাথীকে হারিয়েছি, ঘর সংসার কিছুই করতে পারলাম না, কোনো স্বাদই আমার পূর্ণ হলো না। আমার কত কষ্ট তুমি জানো? তার জন্য আমি কি করব? কাতর কণ্ঠে ছায়াঘরণী বলল, পরশুদিন আমার মৃত্যুর 2 বছর পূর্ণ হবে। গত বছর এই ঘরে তোমার পরিচিত বোজদা আমার ফটোয় রজনীগন্ধার মালা পরিয়ে স্মরণ করেছিলেন। এবার নতুন বউ পেয়ে নতুন জায়গায় গিয়ে আমাকে ভুলে গেছে। তুমি আমার কথা মনে করিয়ে পরশু রাতে ওকে এই ঘরে নিয়ে আসতে পারবে? আমার কথায় ও আসবে কেন? অশরীরী মহিলা আবছা হয়ে হাহাকার করল। তুমি মনে করালে ওকে ঠিক এখানে নিয়ে আসতে পারবে। ও আমাকে ভুলে থাকতে পারবে না। কথাটা ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। ছায়া রমণী অদৃশ্য হওয়ার পরে শুভজিৎ ভয়ে রাতে আর ঘুমোতে পারল না। ভোরে পূব আকাশে আলো ফুটলে ও ঘুমোলো। পরের দিন বিকেলে ডিউটিতে গিয়ে শুভজিৎ ভেলিয়া স্টেশনে কর্মরত সিনিয়র এএসএম প্রণব বোসের সাথে ফোনে কথা বলল। ও তার ছেড়ে যাওয়া কোয়ার্টারে আছে শুনে বোসদা বলল, ওই কোয়ার্টারে তোমার খুব অসুবিধা হচ্ছে না তো? শুনেছি আমি চলে আসার পর রাতে ওই কোয়ার্টারে নাকি কেউ থাকতে পারে না। ওখানে আমার জীবনের বড় করুণ দুর্ঘটনা ঘটেছে। আমার প্রেগন্যান্ট স্ত্রী পড়ে মারা গেছে। শুভজিৎ ফোনে বলল, আপনি তো তারপরেও ওই ঘরে ভালোই ছিলেন। আমি ওর স্মৃতি নিয়ে সব ভুলেছিলাম। শুভজিৎ কথা প্রসঙ্গে বোসদাকে বলে ফেলল, বোসদা, আগামীকাল আপনার প্রথম স্ত্রীর মৃত্যু দিবস। গত বছর দিনটা বাতাসপুর কোয়ার্টারে আপনি স্মরণ করেছিলেন। বোসদা বলল, তোমাকে কে বলল এ কথা? পরিচিতের মুখে শুনলাম। এবার কি ভেদিয়াতেই মৃত্যু স্ত্রীকে স্মরণ করবেন? দেখি কি করা যায়। ওর জন্য মনটা কেমন করছে। উদাস কণ্ঠে আরও কিছু বলার জন্য বোসদা ফোনটা ধরেছিল। শুভজিৎ ফোনটা রেখে ট্রেনের লাইন ক্লিয়ার দিতে ব্যস্ত হলো। ডিউটি করে রাতে কোয়ার্টারে রাধেশ্যাম পাসোয়ানের তৈরি রুটি তরকারি খেয়ে পালঙ্কে শুয়ে শুভজিৎ ভয়ে শিহরণ বোধ করছে। সন্ধ্যায় ঝড় বৃষ্টি হওয়াতে এখনও লোডশেডিং চলছে। অন্ধকার ঘরে কোনো শব্দ হচ্ছে না। সেই রহস্যময়ী ছায়ারমণে যদি এসে বলে, তুমি আমার উপকার করেছ, ভয় পেলেও ও ঠিক বলবে, আমি বোসদাকে তোমার মৃত্যুর দিন মনে করিয়ে দিয়েছি। ওর কর্মক্লান্ত দুচোখ ঘুমে জড়িয়ে এলো। শেষ রাতে উত্তরের খোলা জানালার আবছা আলোয় দেখল লাল ঝলমলে বেনারসি শাড়ি পরা ছায়ারমণী ওর পালঙ্কের পাশে এসে দাঁড়িয়েছে। তার গলায় রজনীগন্ধার মালা। এ কি দেখছি আমি? তার পাশে সাদা ধুতি পাঞ্জাবি পরা বোসদা। ওর গলাতেও রজনীগন্ধার মালা, কপালে চন্দনের ফোঁটা। বোসদা বলল, শুভজিৎ, তোমার কথায় সাড়া দিয়ে স্ত্রীর মৃত্যুর দিনে আমি এখানে এসেছি।
ছায়া স্ত্রী দুহাত বাড়িয়ে বোসদাকে ডাকল। তার বাহুবন্ধনে এসে বোসদা জ্ঞান হারালো। ছায়া স্ত্রী ওকে যত্নে বিছানায় শুইয়ে দিল। শুভজিৎ আশঙ্কায় বলল, এ কি করলে? বোসদা অজ্ঞান হয়ে গেছে। শান্ত সমাহিত গলায় অশরীরী ঘরণী বলল, তোমার বোসদা মারা গেছে। আমি স্বামীকে নিয়ে দূরে চলে যাব। দাদা, তুমি আমায় মুক্ত করেছ। আমার সাথীকে কাছে এনে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবার তোমরা এই ঘরে শান্তিতে থাকতে পারবে। বোসদার শরীর থেকে কুয়াশাঘন বায়বীয় অংশ বেরিয়ে ছায়া ঘরণীর কাছে গেল। ওরা অদৃশ্য হলো। শুভজিতের মনে ভীষণ কষ্ট হচ্ছে। বোসদার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী বলে মনে হচ্ছে। বোসদার বর্তমান স্ত্রীকে সে কি জবাব দেবে? মানসিক যন্ত্রণায় ওর ঘুম ভাঙল। এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? ওর ঘরে যা ঘটতে দেখল তা সত্যি নয় জেনে সে শান্তি পাচ্ছে। বোসদার স্ত্রীকে আর তাহলে তার জবাবদিহি করতে হবে না। সকাল হয়ে সূর্য উঠে গেছে। শয্যা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল। সামনের ঘরে আসতেই বারান্দায় লোকের কলরব শুনতে পেল। দরজা খুলে দেখে বারান্দায় ওঠার 3 ধাপ সিঁড়ি ঘিরে লোকের জটলা। কাছে গিয়ে দেখে সাদা পায়জামা পাঞ্জাবি পরা বোসদা সিঁড়িতে পড়ে আছে। তার কাঁধে সুতির ব্যাগে রজনীগন্ধা ফুলের তোড়া, ডান হাতের মুঠোতে ধরা রজনীগন্ধার মালা। শুভজিৎ হাত দিয়ে বুঝল বোসদা অজ্ঞান হয়ে গেছেন। চিন্তিত এএসএম হালদার বলল, অদ্ভুত লাগছে। এত ভোরে বোসদা ফুলের মালা নিয়ে বাতাসপুরের পুরনো কোয়ার্টারে কেন এলেন আর বারান্দায় এসেই অসুস্থ হলেন? মনে হচ্ছে বোসদা কিছু দেখেছে, দেখে অচৈতন্য হয়ে গেছে। আমি অবশ্য ডাক্তারকে ডেকে পাঠিয়েছি। শুভজিৎ বিস্ময় ও উৎকণ্ঠায় বলল, আজ বোসদার স্ত্রীর মৃত্যুদিন। আমি ঘুমোচ্ছিলাম, কিছুই জানি না। ওরা ধরাধরি করে প্রণব বোসকে বারান্দায় শুইয়ে দিল। হালদার বলল, আমি এইমাত্র কন্ট্রোল ফোনে ভেদিয়ার কোয়ার্টারে বোসদার স্ত্রীকে খবরটা দিলাম। শুনে বোসদার স্ত্রী কি বললেন? শুভজিতের ব্যাকুল প্রশ্নে হালদার বলল, শুনে ওর স্ত্রী ভীষণ কাঁদছে। শেষ রাতে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ওনার স্ত্রী কিছুই জানেন না। এক রেলকর্মী বলল, আমি ভোরে আপের ফার্স্ট ট্রেনে বোসবাবুকে নামতে দেখে অবাক হয়েছিলাম। আমার ডাকে সাড়া না দিয়ে উনি ঘোরের মধ্যে কোয়ার্টারের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, ও মানসিক আঘাতে অজ্ঞান হয়ে গেছে। এএসএম হালদার বলল, 2 বছর আগে বোসদার প্রেগন্যান্ট স্ত্রী মানে বৌদি ভোরবেলায় কোয়ার্টারের বাথরুমে পা পিছলে পড়ে মারা গিয়েছিলেন। রাতের স্বপ্নটা মনে পড়ায় শুভজিৎ উত্তেজনায় শিহরিত হলো। 1 ঘন্টা ধরে ডাক্তার চিকিৎসা করে বোসদার জ্ঞান ফিরে এলো। তিনি সুস্থ হয়েছেন। ওর দীর্ঘশ্বাস পড়ল। কোয়ার্টার ছেড়ে দিলেই বোধহয় ভালো হতো। শুভজিৎ কোয়ার্টারের শোবার ঘরে বিছানায় বোসদাকে শুইয়ে দিল। শুভজিৎ গরম দুধের গ্লাস নিয়ে বোসদাকে যত্ন করে খাওয়াচ্ছে। প্রণব বোস ভালো হয়ে বসেছেন। ডাক্তারও চলে গেছে। শুভজিৎ বোসদাকে বললেন, এই কোয়ার্টারে রাতে আপনার স্ত্রীর আত্মা যাওয়া আসা করে, ঘরে ভুতুরে আওয়াজ করে। ভুতুরে উপদ্রবে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী কোয়ার্টার ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। ভালো হয়ে বোসদা বলছেন, আজ আমি শেষ রাতে স্বপ্নের ঘোরে ট্রেনে উঠে ভেদিয়া থেকে বাতাসপুর কোয়ার্টারে এসে অজ্ঞান হয়ে গেছি। অপঘাতে আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল। অতৃপ্ত আত্মার মুক্তির জন্য আমি প্রার্থনা করব। এরপর শুভজিতের কোয়ার্টারের শোবার ঘরের দেওয়ালে বোসদার প্রথম স্ত্রীর ফটো লাগানো হলো। বোসদা স্ত্রীর ফটোতে ফুল মালা দিয়ে সাজিয়ে দিলেন। বোসদা পুরোহিত ডেকে কোয়ার্টারে আবার স্ত্রীর অতৃপ্ত আত্মার মঙ্গল শ্রাদ্ধ শান্তি পুজো করলেন। সন্ধ্যায় শুভজিতের কোয়ার্টার থেকে বোসদা ভেদিয়া ফিরে গেলেন। পরে রাতে বাতাসপুর কোয়ার্টারে শুভজিতের ঘরে আর কোনো ভুতুরে আওয়াজ শোনা গেল না। ওই মহিলার আত্মাও আর দেখা দিল না। শুভজিৎ আবার বেলুড় থেকে মোনালিসাকে নিয়ে এসে বাতাসপুর কোয়ার্টারে শান্তিতে বসবাস করতে শুরু করলো।